আসসালামু আলাইকুম। ফাইনালি নেইমার জুনিয়র ইজ ব্যাক। নেইমার জুনিয়র আগামী ম্যাচটা খেলতে চলেছে এমনটাই জানিয়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাই আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলার ট্রাই করব, সেই সাথে আমরা ব্রাজিলের রাইট উইঙ্গার রাফিনহাকে নিয়েও কথা বলার ট্রাই করব, কারণ লাস্ট ম্যাচটাতে তিনি একটা ইঞ্জুরি পিক করেছেন। আর ওই ইঞ্জুরিটা কতটা গুরুতর, তিনি এই ইঞ্জুরির কারণে সামনের ম্যাচগুলো খেলতে পারবে কিনা, সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যেই ভিডিওতে আমরা ব্রাজিলের নেইমার এবং রাফিনাকে নিয়ে কথা বলতে এসেছি। তো ফার্স্ট অফ অল আমি নেইমার জুনিয়রের দিকে চলে আসি। আপনারা সবাই জানেন যে গত ম্যাচে ব্রাজিল হায়েতির অ্যাগেনস্টে 3-0 গোলে জয় পেয়েছে। এই জয় পাওয়ার পরে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যখন প্রেস কনফারেন্সে এসেছিলেন, তখন তিনি ডাইরেক্টলি বলে দিয়েছেন আগামী ম্যাচটা নেইমার জুনিয়র খেলতে চলেছে। এটা এখন নেইমার জুনিয়রের ফুটবল ফ্যান্সদের জন্য শুধু ব্রেকিং নিউজ না, হট ব্রেকিং নিউজ যে নেইমার জুনিয়র সামনের ম্যাচটা খেলতে চলেছে। ভাই, এইখানে আর কোনো অজুহাত নেই। এখন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যেহেতু অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে নেইমার জুনিয়র সামনের ম্যাচটা খেলবে, তার মানে খেলতে চলেছে। একমাত্র এখন যদি নেইমার জুনিয়র ট্রেনিং সেশনে যদি আল্লাহ না করুক, যদি তিনি কোনো ধরনের ডিসকমফোর্ট কিংবা ইনজুরি যদি পিক না করে, তাহলে নেইমার জুনিয়র খেলছে, আগামী ম্যাচটা খেলতেছে, তাতে কোনো সন্দেহ নেই। তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের সম্পর্কে আপডেট। আর নেইমার জুনিয়র আমরা দেখতে পাইছি যে ওই যে 2023 সালে উরুগুয়ের এগেনস্টে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচটা ব্রাজিল খেলতে নেমেছিল, যেখানে ব্রাজিল 2-0 গোলে হেরেছিল, ওই ম্যাচটাতে নেইমার জুনিয়র যখন একটা এসিএল ইঞ্জুরি পিক করেছিল, তারপর থেকে এখনও পর্যন্ত ব্রাজিল টিমে তিনি খেলার সুযোগ পায় নাই। ওই ম্যাচটার পরে দীর্ঘ প্রায় 2.5-3 বছর পরে নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে মাঠে নামতে চলেছে, যেটা অবশ্যই ব্রাজিল ফুটবল ফ্যান্স এবং নেইমার জুনিয়র ফুটবল ফ্যান্সদের জন্য একটা হট ব্রেকিং নিউজ। তো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়রকে সামনের ম্যাচটাতে স্টার্টিং 11-এ নিয়ে আসবে কিনা। আমার কাছে মনে হয় না, তাকে হয়তো সাবস্টিটিউট হিসেবে খেলাবে, কারণ একটা ফুটবলার যখন দীর্ঘ অনেক দিন ধরে মাঠের বাইরে থাকে, তখন তাকে ডাইরেক্টলি স্টার্টিং 11-এ নিয়ে আসা হয় না। সো আমার কাছে মনে হয় না যে তাকে স্টার্টিং 11-এ নিয়ে আসবে। সেকেন্ড হাফে যদি মনে করেন ব্রাজিল ভালো একটা অ্যাডভান্টেজে থাকে, তখন হয়তো সেকেন্ড হাফের শুরুর দিকে তাকে নামাই দিতে পারে। এটা নিয়ে পরবর্তীতে আমরা কথাবার্তা বলবো। এবার আমরা আসি রাফিনহার দিকে। সো লাস্ট ম্যাচটাতে আমরা দেখতে পাইছি রাফিনহা 40 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন। সো এখন ইনজুরি আপডেটটা কি? এখনও পর্যন্ত তার যে ইনজুরি আপডেটটা, সেটা সম্পর্কে আমরা অফিসিয়ালিভাবে জানতে পারি নাই। তবে তার একটা হ্যামস্ট্রিংয়ের ইনজুরি হইতে পারে। এটা এখন কথা হচ্ছে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিটা কতটা গুরুতর হইতে পারে। এটা কি গ্রেড এ, গ্রেড 2 না গ্রেড 3-র ইনজুরি? যদি গ্রেড এর ইনজুরি হয়, তাহলে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে তিনি ব্রাজিলের হয়ে খেলতে পারবেন। নকআউট স্টেজে সামনের ম্যাচটা না পারলেও নকআউট স্টেজে হয়তো বা খেলতে পারবেন। যদি গ্রেড 2-এর ইনজুরি হয়, তাহলে হয়তো বিশ্বকাপটাই এইখানে তার শেষ হয়ে যেতে পারে, কারণ গ্রেড 2-এর ইনজুরি থেকে ফিরতে হলে মাসখানিকের মতো ওয়েট করতে হয়। সো মাসখানিকের মধ্যে তো টুর্নামেন্টটাই তো শেষ হয়ে যাবে। তার মানে যদি গ্রেড 2-এর ইনজুরি পিক করে, তাহলে রাফিনহা সামনের ম্যাচগুলো খেলতে পারবে না এবং বিশ্বকাপ থেকেই ধরেন যে ছিটকে যাবে। সো এখন তিনি যদি ছিটকে যায়, তাহলে অন্য কোনো ফুটবলার এই টিমটাতে অ্যাড হওয়ার সুযোগ আছে কিনা? আর কোনো সুযোগ নেই, কারণ ব্রাজিল অলরেডি 2-2টা ম্যাচ খেলে ফেলেছে। আপনার নিয়ম হচ্ছে ফার্স্ট ম্যাচের 24 ঘন্টা আগে আপনি আপনার স্কোয়াডটা পরিবর্তন করতে পারবেন। এরপরে যদি কোনো ফুটবলার যদি ইনজুরিও পিক করে, এরপরে আর সুযোগ নেই। কারো যদি পাও ভেঙে যায়, একেবারে যদি কোনো ফুটবলার যদি মনে করেন যে মারাও যায়, তারপরেও সুযোগ নেই। এটা হচ্ছে ফিফার নিয়ম আর কি। সো সেই অনুযায়ী এখন ব্রাজিলের স্কোয়াডে আর কোনো পরিবর্তন আসবে না, যারা আছে তারাই থাকবে। ব্রাজিলকে ওই যদি ধরুন কোনো একজন ফুটবলার যদি ইনজুরির কারণে একেবারে দল থেকে ছিটকেও যায়, তারপরে ওই ফুটবলারগুলোকে ছাড়াই কিন্তু ব্রাজিলকে ট্রেনিং করতে হবে এবং সামনের ম্যাচগুলো খেলতে হবে। এটা হচ্ছে আপডেট আর কি। আর এই আপডেট থেকে আপনারা বুঝতেই পারতেছেন, এখনও পর্যন্ত আমরা রাফিনহার ব্যাপারে শিওর না, তার ইনজুরিটা কতটা গুরুতর। এখন তার একটা সম্ভবত এমআরআই করা হয়ে গেছে, ওই মেডিকেল রিপোর্টটা এখনও হাতে আসে নাই। যদি হাতে আসে, তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সো এটা হচ্ছে আপডেট, যেখানে আপনারা নেইমার জুনিয়রকে নিয়ে হট ব্রেকিং নিউজ জানতে পারলেও রাফিনহাকে নিয়ে এখনও পর্যন্ত সেই নিউজটা আপনারা জানতে পারেননি, আমরাও জানতে পারিনি, সেটার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, যে ভিডিওগুলোতে আমরা রাফিনহা এবং আদার্স অন্যান্য ফুটবলারগুলোকে নিয়ে কথা বলার ট্রাই করবো। তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।